পরিবেশ ও তার উপাদান এবং পরিবেশ তত্ত্ব। পরিবেশ তত্ত্ব, দ্বিতীয় বায়ুমণ্ডল, তৃতীয় জীবমণ্ডল। এই তিনটে টপিকস নিয়ে আজকে আলোচনা হচ্ছে এবং আগামী দিনে আরো সময় পেলে আপনাদের লাইভ শোতে আসবো, আপনাদের কাছে আরো নতুন কিছু টপিকস নিয়ে আসবো। পরিবেশ ও তার উপাদান এবং পরিবেশ তত্ত্ব সম্পর্কিত যে আলোচনাটা একবার হয়েছে, আবার ফিরে আলোচনা করছি। এখানে আমরা পরিবেশ বলতে কি বুঝি বা পরিবেশ কোন জিনিসটার সাথে সংযুক্ত। আমাদের চারপাশে যা যাবতীয়, আমরা এখান থেকে যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু শুনতে পাচ্ছি এবং যা কিছু দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, সেটাও আমাদের পরিবেশের অন্তর্গত। এবং আমরা যে পরিবেশের মধ্যে রয়েছি সেখানে দেখুন অনেক বিষয় যেটা আমাদের বোধগম্যের বাইরে বা যেটা আমাদের কাছে দেখা নেই, জানা নেই, সেগুলো কিন্তু আমাদের পরিবেশের অন্তর্গত। তো এখানে আমাদের প্রথম যেটা জানতে হবে, পরিবেশ বলতে আমাদের চারপাশের সমস্ত বস্তু, সেখানে জীবজাত উপাদানও থাকবে, অজীবজাত উপাদানও থাকবে। এরপর পরিবেশের উপাদান বলতে মূলত তিনটে বিষয়কে বোঝায়। একটা প্রাকৃতিক উপাদান, জৈবিক উপাদান আর সাংস্কৃতিক উপাদান। পরিবেশের তিনটি উপাদান, প্রাকৃতিক, জৈবিক এবং সাংস্কৃতিক। প্রাকৃতিক উপাদান বলতে আমরা প্রকৃতিজাত এবং প্রকৃতি থেকে আমাদের সৃষ্টি, তো সেহেতু প্রকৃতি এখানে উপাদানের প্রধান ভূমিকায় থাকছে। এই প্রাকৃতিক উপাদানের আবার জৈব, অজৈব দুটো ভাগে ভাগ করা হলো। জৈবিক উপাদানকে আবার দুটো ভাগে ভাগ করা হলো, উদ্ভিদ, প্রাণী। এবং সাংস্কৃতিক উপাদান প্রাকৃতিক এবং জৈবিক উপাদানের সাহচর্যে যা কিছু গড়ে উঠছে সমাজ বা সংস্কৃতি। এখানে আমরা সমাজ শব্দটি দিয়ে লিখব। তাহলে উপাদানে প্রাকৃতিক উপাদান, জৈবিক উপাদান এবং সাংস্কৃতিক উপাদান। এখানে প্রাকৃতিক উপাদান, জৈবিক উপাদান এবং সাংস্কৃতিক উপাদান পরস্পরের মিথস্ক্রিয়ায় নির্ভরশীল। এই মিথস্ক্রিয়া শব্দটা আমরা অভিযোজন শব্দের সঙ্গে সমতুল্য করে বলতে পারি। মূলত যে পরিবেশের মধ্যে জীব থাকছে সেই পরিবেশের জীবজাত উপাদান এবং অজীবজাত উপাদান পরস্পরের সাহচর্যে সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলে। এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমাদের আগামী দিনে টেট পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আলোচনার প্রসঙ্গে এখানে লিখে জানাচ্ছি। ফ্লোরা এবং ফোনা, ফ্লোরা আর ফোনা খুব গুরুত্বপূর্ণ। ফ্লোরা মূলত উদ্ভিদ গোষ্ঠীকে, মানে জীবভূগোলের সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে বলা হচ্ছে ফ্লোরা, আর জীবভূগোলের সমস্ত প্রাণী গোষ্ঠীকে বলা হচ্ছে ফোনা। এই দুটি কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, উদ্ভিদ গোষ্ঠী ফ্লোরা, ফোনা, প্রাণী গোষ্ঠী। এরপর আমরা পরিবেশের কতগুলো তত্ত্ব আছে, মূলত তিনটে তত্ত্ব, ডিটারমিনিজম, পসিবিলিজম এবং ইকোলজিক্যাল অ্যাপ্রোচ বা ইকোলজিক্যাল অ্যাসপেক্ট। তো প্রথমে যেটা আছে ডিটারমিনিজম। এই ডিটারমিনিজম বলতে নিয়ন্ত্রণবাদকে বোঝায়। নিয়ন্ত্রণবাদের জনক ফ্রেডরিক র্যাটজেলকে বলা হচ্ছে ডিটারমিনিজমের জনক। পাশাপাশি আমরা ডিটারমিনিজমে যে বিষয়টা আলোচনা হয়েছে, মূলত প্রকৃতি হলো আমাদের মূল নিয়ন্ত্রক, তাই প্রকৃতিকে বলা হচ্ছে প্যাসিভ। আর না, এখানে বলা হচ্ছে
ডিটারমিনিজমে একটা সক্রিয় নিয়ন্ত্রক অর্থাৎ অ্যাক্টিভ আর নিষ্ক্রিয় নিয়ন্ত্রক প্যাসিভ। সক্রিয় নিয়ন্ত্রকের মধ্যে পড়ে যাচ্ছে প্রকৃতি আর নিষ্ক্রিয় নিয়ন্ত্রকের মধ্যে পড়ে যাচ্ছে জীব ও অন্যান্য। পাশাপাশি এই প্রকৃতি নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলোকে নিয়ন্ত্রণ করে, এর মধ্য দিয়ে পরিবেশটা পরিচালিত হয়। এই ডিটারমিনিজম তত্ত্বের জনক বলা হচ্ছে ফ্রেডরিক র্যাডজেলকে। এরপর পসিবিলিজম। পসিবিলিজম বা সম্ভাবনাবাদ, এই সম্ভাবনাবাদেরও ঠিক একইভাবে জনক বলা হয় লুসিয়ান ফেব্রেকে। লুসিয়ান ফেব্রে। এখানে কি বলা হচ্ছে? পসিবিলিজমে লুসিয়ান ফেব্রে বলছেন যে আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ যে উপাদানগুলো রয়েছে বা সক্রিয় বা নিষ্ক্রিয় নিয়ন্ত্রক যেগুলো রয়েছে, এরা পরস্পরের সঙ্গে একটা মিথস্ক্রিয়া করে পরিবেশ বাঁচিয়ে রাখে বা পরিবেশকে তৈরি করে। তাই আমরা এখানে বলবো সক্রিয় ও নিষ্ক্রিয় এই দুই ধরনের উপাদান মিলে বা সক্রিয় নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলো মিলে একটা নতুন পরিবেশ গড়ে তোলে, এটাকে বলা হচ্ছে পসিবিলিজম। এরপর নেক্সট যেটা আছে ইকোলজিক্যাল অ্যাসপেক্ট বা বাস্তুবিদ্যাবাদ। ইকোলজিক্যাল অ্যাসপেক্ট বা বাস্তুবিদ্যাবাদ। এই ইকোলজিক্যাল অ্যাসপেক্টে আমাদের জানতে হবে যে এর জনক কে। এর জনক আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল। ইকোলজিক্যাল অ্যাসপেক্টে আর্নেস্ট হেকেল কি বলছেন? আমাদের যে পরিবেশ, যেখানে জৈব এবং অজৈব উপাদান পরস্পর মিলে একটি বাস্তুতান্ত্রিক পরিবেশ গড়ে তুলেছে, সেটাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বাস্তুবিদ্যা বা বাস্তুবিদ্যা তত্ত্ব বা বাস্তুবিদ্যার দৃষ্টিভঙ্গি। কি বলা হচ্ছে? বাস্তুতান্ত্রিক পরিবেশ গঠনকারী, বাস্তুতান্ত্রিক পরিবেশ গঠনকারী বা জৈব অজৈব উপাদান পরস্পর মিলেমিশে একটি বাস্তুতান্ত্রিক পরিবেশ তৈরি করছে, এটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল অ্যাসপেক্ট। নেক্সট আমরা যেটা আসবো বায়ুমণ্ডল। নেক্সট চ্যাপ্টার। বায়ুমণ্ডলে আমাদের জানতে হবে যে আবর্তনশীল গ্রহ বা আবর্তনশীল উপগ্রহ কোন গ্রহের চারপাশে বায়ুমণ্ডল আছে। তো এখানে আমরা সবাই জানি যে সকল গ্রহগুলো আমাদের মহাকাশে বা উপগ্রহ আমাদের মহাকাশে রয়েছে, তাদের মধ্যে বায়ুমণ্ডল একমাত্র পৃথিবীর লক্ষ্য করা যায়। তো পৃথিবীর চারপাশে আবর্তনশীল যে পৃথিবী গ্রহ, তার চারপাশে যে বায়ুমণ্ডলীয় পরিবেশ রয়েছে বা যে বায়ুমণ্ডল রয়েছে, তা মূলত মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, কোন শক্তির প্রভাবে? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অবস্থান করছে। এখান থেকে কোশ্চেন হয় যে বায়ুমণ্ডলীয় অবস্থান মূলত কোন শক্তির দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত হয়, তখন আমাদের আনসার হবে মাধ্যাকর্ষণ শক্তি। এরপর আমাদের যে বায়ুমণ্ডলের কথা বলা হচ্ছে, সেই বায়ুমণ্ডলে কিছু উপাদান আছে। তো বায়ুমণ্ডলের উপাদানগুলো হলো মূলত তিনটি। উপাদান কটি? তিনটি। কি কি? কঠিন উপাদান, তরল উপাদান আর গ্যাসীয় উপাদান। কঠিন উপাদান, তরল উপাদান, গ্যাসীয় উপাদান। কঠিন উপাদানের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি টপিক এরোসল। এরোসল কি? মূলত বায়ুতে ভাসমান কঠিন
বস্তুপুঞ্জকে বায়ুতে ভাসমান কঠিন বস্তুপুঞ্জকে বোঝায়। বায়ুতে ভাসমান কঠিন বস্তুপুঞ্জকে আমরা বলি এরোসল। এই এরোসল সৃষ্টি হয় কোথা থেকে? মূলত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বা দাবানলের ফলে, অথবা আমাদের যে কলকারখানার যে চিমনি থেকে যে ধোঁয়া বেরোয় সেখানেও এই এরোসল তৈরি হয়। এরোসলের পরিমাণ যদি বাড়ে, পরিবেশ দূষণের মাত্রা বাড়ে। পরিবেশ দূষণ হলে আমাদের সামগ্রিক যে বাস্তুতান্ত্রিক বা জীবমণ্ডলগত যে পরিবেশ সেটা নষ্ট হয়ে যায়। এরপর তরল উপাদান। এই তরল উপাদান মূলত বায়ুমণ্ডল, এই তরল উপাদান হাইড্রোলজিক্যাল সাইকেলের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি? এইচসি বা হাইড্রোলজিক্যাল সাইকেল বা জল চক্র। এই জল চক্র দ্বারা তরল উপাদান নিয়ন্ত্রিত হয়। আর লাস্ট যেটা আছে গ্যাসীয় উপাদান, মূলত বিভিন্ন ধরনের গ্যাসের অবস্থান বা বিভিন্ন গ্যাসীয় অণুর কণার পরিমাণ এর উপর নির্ভর করে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান। ঠিক একইভাবে আমরা জেনে নেব বায়ুমণ্ডলের স্তরভেদ। আপনাদের সামনে বলি, এই স্তরভেদে দুটো টাইপ থেকে কোশ্চেন হয়। একটা উপাদানের গঠনগত উপাদান বা গঠনগত বিষয় থেকে একটা কোশ্চেন হয়, আর একটা উষ্ণতা হ্রাস বৃদ্ধির উপর কোশ্চেন হয়। তো প্রথমে আমি বায়ুমণ্ডলের গঠনগত স্তরবিন্যাস, বায়ুমণ্ডলের গঠনগত স্তরবিন্যাস বায়ুমণ্ডলের গঠনগত স্তরবিন্যাসে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আর দ্বিতীয় যেটা বলা হচ্ছে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। এখন এই সমমণ্ডল ভূপৃষ্ঠ থেকে এর অবস্থান 88 কিমি উচ্চতা পর্যন্ত হোমোস্ফিয়ার। এখানে সমস্ত যে উপাদান অর্থাৎ বায়ুমণ্ডলীয় যে তিনটি উপাদান আছে, কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটি উপাদান এখানে সমান অনুপাতে থাকে, তাই এটাকে বলা হচ্ছে সমমণ্ডল। ঠিক একইভাবে বিষমমণ্ডলে কঠিন, তরল, গ্যাসীয় এই তিনটি উপাদান অসমান অনুপাতে থাকে, তাই এটাকে বলা হচ্ছে বিষমমণ্ডল। এই 88 কিমির পর থেকে প্রায় 10,000 কিমি উচ্চতা পর্যন্ত অবস্থান করছে বিষমমণ্ডল। তাহলে আমরা বলতে পারি হোমোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে, আর হেটেরোস্ফিয়ার বিষমমণ্ডল 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত অবস্থান করছে। এটা বায়ুমণ্ডলের গঠনগত স্তরবিন্যাস। মাথায় রাখবেন বায়ুমণ্ডলের গঠনগত স্তরবিন্যাস। আপনাদের কোশ্চেন হবে গঠনগত স্তরবিন্যাস অনুসারে বায়ুমণ্ডলকে কতগুলি ভাগে ভাগ করা হয়, তখন কিন্তু আনসার দুটো হবে বা দুটি। ওখানে অপশনে 2, 3, 4, 5 থাকবে, তো সেখান থেকে আপনাদের উত্তর হবে দুটি। এরপর যেটা আছে বায়ুমণ্ডলের উষ্ণতার হ্রাস বৃদ্ধির তারতম্যজনিত কারণে বা পার্থক্য অনুসারে বায়ুমণ্ডলকে কটি ভাগে ভাগ করা হয়। দেখুন, এটা একটা শর্টকাট ট্রিক্স এর মধ্য দিয়ে কি করে আমরা এটাকে মনে রাখতে পারি, এবং এটা খুব সহজে আমাদের কাছে বোধগম্য হয়ে থাকবে, এবং আগামী দিনে আমাদের পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে অনেক কিছু কোশ্চেন আমরা কমন পাবো। এবং প্রতি বছরই দেখা গেছে টেট পরীক্ষায় কোনো না কোনো রাজ্যের যে টেট পরীক্ষায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে 2 থেকে 3টে কোশ্চেন থাকে। যেমন বিহার টেট, ঝাড়খণ্ড টেট, সেখানে আমরা এই বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, বিশেষ করে উষ্ণতার হ্রাস বৃদ্ধিজনিত কারণে বায়ুমণ্ডলকে কতগুলি ভাগে ভাগ করা, এখান থেকে কোশ্চেন থাকে। তাই এই টপিকসটা একটা গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, উষ্ণতা কম বেশি, উষ্ণতার হ্রাস বৃদ্ধি পার্থক্য অনুসারে বায়ুমণ্ডলকে কটি ভাগে ভাগ করা হয়? মূলত 6টি। কটি ভাগে ভাগ করা হচ্ছে? 6টি। এই 6টি ভাগটাকে দেখুন কি করে মনে রাখবেন। লিখবেন TSM
TEM, TSM, TEM, এই ছকটি যদি আপনার কাছে মনে থাকে তাহলে মনে রাখতে আরো বেশি সুবিধা হবে। দেখুন, উষ্ণতার হ্রাস বৃদ্ধির পার্থক্য অনুসারে যে বায়ুমণ্ডলের 6টি ভাগের প্রথম ভাগটাকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এর অবস্থান লক্ষ্য করা যায়। এবারে এই ট্রোপোস্ফিয়ারে সমস্ত যে বায়ুমণ্ডলীয় উপাদানগুলো অর্থাৎ কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটে উপাদান এখানে সমস্ত কিছু উপাদান একটা অসম মাত্রায় থাকে। আর এখানে ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ু দূষণ, সমস্ত পরিবেশ অর্থাৎ বায়ুমণ্ডলীয় গোলযোগ এখানে তৈরি হয়। তাই এটাকে বলা হচ্ছে ক্ষুদ্র মণ্ডল, ডিস্টার্ব জোন, ক্ষুদ্র মণ্ডল বা ডিস্টার্ব জোন। এই যে ট্রোপোস্ফিয়ারে আমরা পাশাপাশি এখানে লক্ষ্য করছি যে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমছে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটার একটা বিশেষ বৈশিষ্ট্য। পাশাপাশি এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই কিন্তু আমরা অবস্থান করছি, অর্থাৎ জীবজগতের বেশিরভাগের ঘনত্ব এই ক্ষুদ্রমণ্ডল বা ট্রোপোস্ফিয়ারের মধ্যে, এবং এটাকে পাশাপাশি বায়ু দূষক স্তরও বলা হয়। বায়ু দূষক স্তর। এরপর ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে আছে ট্রোপোপোজ। নেক্সট আমি আসি স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা 18 কিমি থেকে 50 কিমি, কোথাও কোথাও এটা 48 কিমি পর্যন্ত দেওয়া আছে, তো এটা আমরা সর্বোচ্চ 50 কিমি নেব। আচ্ছা, পাশাপাশি স্ট্র্যাটোস্ফিয়ারে ঠিক ট্রোপোস্ফিয়ারের বিপরীত অবস্থা, অর্থাৎ এখানে বায়ুমণ্ডলীয় যে উপাদানগুলো সমান অনুপাতে থাকে এবং অন্যান্য উপাদানগুলো সমান অনুপাতে থাকার জন্য এখানে তেমন ভাবে ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত এগুলো কিছুই হয় না, তাই এটাকে বলা হচ্ছে শান্ত মণ্ডল। এবং এই জায়গাতে জেট বিমান বা জেট প্লেন লক্ষ্য করা যায় বা জেট বিমান চলাচল করে। স্ট্র্যাটোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ যে স্তরটা, যেখানে স্ট্র্যাটোস্ফিয়ারের যে পরিবেশ বা স্ট্র্যাটোস্ফিয়ারের যে বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে বিলীন হয়, তাকে বলা হচ্ছে স্ট্র্যাটোপোজ। নেক্সট আছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উচ্চতা থাকছে 50 কিমি থেকে 80 কিমি। আচ্ছা, পাশাপাশি এখানে স্ট্র্যাটোস্ফিয়ারে আরো একটা বিষয় বলি, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কিন্তু ওজোন স্তরের ঘনত্ব বা ওজোন স্তর অবস্থান করে। ওজোন স্তর মূলত 35 থেকে 48 কিমি উচ্চতার মধ্যে থাকছে। আর মেসোস্ফিয়ারে 50 কিমি থেকে 80 কিমি উচ্চতার মধ্যে থাকছে। এই মেসোস্ফিয়ারে মূলত নৈশদ্যুতি মেঘ লক্ষ্য করা যায়। নেক্সট আসি থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারের উচ্চতা 80 কিমি থেকে 500 কিমি। এখানে সুমেরু প্রভা ও কুমেরু প্রভা লক্ষ্য করা যায়। এই সুমেরু প্রভা, কুমেরু প্রভা কি? মূলত সুমেরু অঞ্চলে বা উত্তর গোলার্ধে রাত্রিবেলাতে সূর্যের আলোর প্রভাব লক্ষ্য করা যায়, বা সুমেরুতে, তাই একে বলা হচ্ছে সুমেরু প্রভা বা অরোরা বোরিওলিস। ঠিক একইভাবে দক্ষিণ মেরুতে রাত্রিবেলাতে সূর্যের আলোর প্রভাব লক্ষ্য করা যায়, তাকে বলা হয় কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রিয়ালিস, এটা দক্ষিণ গোলার্ধে। নেক্সট আসছি এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের অবস্থান 500 থেকে 700 কিমি। 500 থেকে 700 কিমি। এখানে O2, CO2, H2, N2 এই সকল বিভিন্ন গ্যাসের ঘনত্বের প্রাধান্য বেশি লক্ষ্য করা যায়, বা এই সকল গ্যাসের প্রাধান্য বা এই সকল গ্যাসের মাত্রাটা বেশি হয়। লাস্ট যেটা আছে 700 কিমি উপরে বা 700 কিমি থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত
থাকছে প্রায় 10,000 কিমি পর্যন্ত থাকছে ম্যাগনেটোস্ফিয়ার। এখানে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় লক্ষ্য করা যায়। তো দেখুন 6টা যে স্তর, এই স্তর থেকে মূলত কোশ্চেনগুলো হয়। এটা আপনারা ভালো করে বুঝে নিন, এটা আগামী দিনে পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক। এরপর আসবো জীবমণ্ডল। কমপ্লিট করবেন, হ্যাঁ কমপ্লিট করাই। হ্যাঁ আর 5 মিনিট। এরপর পরবর্তী যে টপিকসটা আছে জীবমণ্ডল। এই জীবমণ্ডল চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে জীবমণ্ডল শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এডওয়ার্ড সুইস প্রথম জীবমণ্ডল শব্দটি বা বায়োস্ফিয়ার শব্দটি প্রয়োগ করেন। এখন আমাদের জানতে হবে যে এই জীবমণ্ডলটা কি, বা জীবমণ্ডলটা আমরা কোনটাকে বলছি। আমাদের চারপাশের যে জীবজাত উপাদান তাদেরকে নিয়েই তৈরি হচ্ছে জীবমণ্ডল। দেখুন এখানে একটা স্কেচিং করছি, সেই স্কেচিং এর মধ্যে আমরা বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। তো এই চারটে সামগ্রিক নিয়ে আমাদের কিন্তু বাস্তুতন্ত্রটা গড়ে উঠছে। এই যে অবস্থান অর্থাৎ জীবমণ্ডল এই সকল পরিবেশের সাহচর্যে গড়ে উঠছে, এটাকে আমরা জীবমণ্ডল বলছি। মূলত যেখানে জীব, উদ্ভিদ, প্রাণী, অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম জীব, এদের যে অবস্থান বা এরা যে একসঙ্গে থেকে একটা পরিবেশ মিথস্ক্রিয়া তৈরি করছে, সেটাকেই আমরা বলছি জীবমণ্ডল। এই জীবমণ্ডল কতগুলো ছোট ছোট বাস্তুতন্ত্র নিয়ে গড়ে ওঠে, অর্থাৎ আমরা বলতে পারি একাধিক বাস্তুতন্ত্রের যে যোগফল বা একাধিক বাস্তুতন্ত্র মিলে তৈরি হচ্ছে জীবমণ্ডল, বা জীবমণ্ডলের ক্ষুদ্রতম একক কি? বাস্তুতন্ত্র। এবারে আমাদের জানতে হবে বাস্তুতন্ত্র কি। বাস্তুতন্ত্র বলতে যেখানে উদ্ভিদ, প্রাণী এবং অন্যান্য জড় উপাদানের সঙ্গে পরস্পর মিলেমিশে মিথস্ক্রিয়া করে একটা তন্ত্র বা নিয়মের মধ্যে পরিচালিত হয়। অর্থাৎ আমরা যারা জীব, আমরা জড় বস্তুর উপর নির্ভরশীল, এবং সেই জড় বস্তুর উপর নির্ভরশীল হয়ে একটা নিয়মের মধ্যে আমরা চলছি। এই যে নিয়ম বা শৃঙ্খলা বা তন্ত্র, এটাকেই বলা হচ্ছে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্রকে ইংরেজিতে বলা হচ্ছে ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম শব্দটি প্রথম যিনি প্রয়োগ করেন বিজ্ঞানী ট্রান্সলে প্রথম ইকোসিস্টেম শব্দটি প্রয়োগ করেন। পাশাপাশি বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটি কে প্রয়োগ করেন? আর্নেস্ট হেকেল। এই জীবমণ্ডলে সবচেয়ে বৃহত্তম বাস্তুতন্ত্র, বা এটাকে আমরা বৃহত্তম বাস্তুতন্ত্র বলি। এই বাস্তুতন্ত্রের কার্যকারী শক্তি নিয়ন্ত্রককে বা কার্যকরী শক্তি উৎস সূর্য। কার্যকরী শক্তি উৎস হলো সূর্য বা সান। এই বাস্তুতন্ত্রের মূলত যে অংশগুলো রয়েছে সেগুলো মূলত দুটো, একটা আমরা জীবজাত বাস্তুতন্ত্র আর একটা অজীবজাত বাস্তুতন্ত্র।
কিন্তু বাস্তুতন্ত্রের প্রকারভেদও আমরা দুটো করব, একটা হচ্ছে কৃত্রিম আর একটা প্রাকৃতিক। কৃত্রিম বাস্তুতন্ত্র এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্র। প্রকারভেদ, প্রাকৃতিক বাস্তুতন্ত্র আর একটা কৃত্রিম বাস্তুতন্ত্র। প্রাকৃতিক বাস্তুতন্ত্রে থাকবে উৎপাদক, খাদক, বিয়োজক। ঠিক একইভাবে কৃত্রিম বাস্তুতন্ত্র থাকবে উৎপাদক, খাদক, বিয়োজক। দেখুন, প্রাকৃতিক বাস্তুতন্ত্র বলতে নিরক্ষীয় অঞ্চলের বাস্তুতন্ত্র। এই নিরক্ষীয় অঞ্চলের বাস্তুতন্ত্র পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র। নিরক্ষীয় অঞ্চলের বাস্তুতন্ত্র পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক বাস্তুতন্ত্র। আর কৃত্রিম, যেমন পুকুরের বাস্তুতন্ত্র, কৃত্রিম বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র, উদ্যান, এগুলো সব কৃত্রিম বাস্তুতন্ত্রের মধ্যে পড়ে। এই বাস্তুতন্ত্রের মধ্যে উৎপাদক বলতে সমস্ত সবুজ উদ্ভিদকে বোঝায়। আর এই খাদকদের আবার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদকদের বলা হচ্ছে তৃণভোজী, দ্বিতীয় শ্রেণীর খাদককে বলা হচ্ছে তৃণভোজী বা শাকাশী, আর দ্বিতীয় স্তরে বলা হচ্ছে সর্বভূক বা মাংসাশী, আর তৃতীয় স্তরে থাকছে বিয়োজক। এখন এখানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ, বাস্তুতন্ত্রের স্ক্যাভেঞ্জার কাদের বলে? স্ক্যাভেঞ্জার কাদের বলে? মূলত নোংরা খাদক বা নোংরা খাবার যারা খায় তাদেরকে বলা হচ্ছে স্ক্যাভেঞ্জার। যেমন কাক, চিল, শকুন। আর ডেট্রিটাস মূলত বিয়োজক, প্রাণী। ডেট্রিভোর, বিয়োজক, সব। এই তিনটে গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের জীবমণ্ডল যে চ্যাপ্টারটা আলোচনা হলো, এর গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাদের সামনে আলোচনা হলো। এখান থেকে আরো একটি গুরুত্বপূর্ণ অংশ, লিন্ডেম্যানের 10% ল। লিন্ডেম্যানের 10% ল, অর্থাৎ এখানে যদি সবুজ উদ্ভিদ যে খাদ্যটা খাচ্ছে তার পরিমাণ খাদ্য শক্তির গুণ অনুসারে 10,000 হয়, পরবর্তীতে 10%, তারপরে 10%, 10%, এইভাবে উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক এবং তৃতীয় শ্রেণীর খাদকে খাদ্য শক্তির স্থানান্তর হয়। এই বিষয়টাকে লিন্ডেম্যান 10% ল বলেছেন। আজকে আপনাদের সামনে এখানেই লাইভ ক্লাস শেষ হলো। আবার আগামী দিনে সময় পেলে আসবো। নমস্কার।